হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো, এবং আশা করি তোমাদের পরিচিত বন্ধুবান্ধব সবাই কোভিড থেকে সুরক্ষিত আছে। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইকোনমি। তোমরা জানো আমাদের ইকোনমির একটা সিরিজ চলছে, এবং এই সিরিজে আমরা তোমাদের ইকোনমির বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তো গত ভিডিওতে, ঠিক আগের ভিডিওতে আমরা আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলেছিলাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বৈষম্য এবং দারিদ্র্য নিয়ে, দ্যাট ইজ ইনইকুয়ালিটি অ্যান্ড পোভার্টি। তোমরা জানো ইনইকুয়ালিটি এবং পোভার্টি, বৈষম্য এবং দারিদ্র্য, এই দুটো হচ্ছে ইকোনমির ভীষণ গুরুত্বপূর্ণ দুটি অধ্যায়, ভীষণ গুরুত্বপূর্ণ দুটি জায়গা। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই দুটি জায়গা নিয়ে। তো ভিডিও টপিক তাহলে কি? ভিডিও টপিক হচ্ছে ইনইকুয়ালিটি অ্যান্ড পোভার্টি। জাস্ট ভিডিও হেডটা লিখে ফেললাম। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাজেস্ট করো। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। দেখো তাহলে আজকে কী নিয়ে ভিডিও করছি আমরা? বৈষম্য এবং দারিদ্র্য। আজকে দেখো, আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ। ভারত মোটামুটি উন্নয়নশীল দেশ সবাই বললেও আমরা বলতে পারি ভারত মোটামুটি অনুন্নত দেশ। ভারতের মতো দেশের জনসাধারণের তিনটি সমস্যা হচ্ছে প্রধান। একটি হচ্ছে আয় ও সম্পদ বন্টনে বৈষম্য, দ্বিতীয় হচ্ছে দারিদ্র্য, এবং তৃতীয় হচ্ছে বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট নিয়ে আমরা গতকাল অলরেডি কথা বলেছিলাম। যারা এখনও ভিডিওটা দেখোনি তাদের জন্য ভিডিওটার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে আজকে আমরা কথা বলবো যেটা নিয়ে, ইনইকুয়ালিটি বা ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া বা ভারতে বৈষম্য বিষয়টা আসলে কি। দেখো, যে কোনো অনুন্নত অর্থনীতিতে অর্থনৈতিক উন্নয়নের প্রথম দিকে আয় ও সম্পদ বন্টনে বৈষম্য বাড়তে থাকে। অর্থনৈতিক উন্নয়ন একটা স্তর অতিক্রম করলে এই বৈষম্য হ্রাস পায় আস্তে আস্তে করে। ভারতের অর্থনীতিতেও এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করা যায়। ভারতে আয় বন্টনের বৈষম্য রয়েছে, আর এই আয় বন্টনের বৈষম্যের পেছনে রয়েছে জমির মালিকানা বন্টনে বৈষম্য, বেসরকারি ক্ষেত্রে মূলধন বন্টনে বৈষম্য, এবং সরকারি ক্ষেত্রেও মূলধন বন্টনে বৈষম্য। এইসব বৈষম্যগুলো নিয়েই আমরা আজকে কথা বলবো। দেখো, প্রথমে এই ইনইকুয়ালিটির মধ্যে প্রথম যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইনইকুয়ালিটি ইন ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, অর্থাৎ আয় বন্টনের বৈষম্য। দেখো, মাথা পিছু আয়, এই কথাটার সঙ্গে তোমরা প্রত্যেকে পরিচিত। এই মাথা পিছু আয় বৃদ্ধির ফলে কোনো দেশের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত নাও হতে পারে। তোমাদের মনে হতে পারে একটা দেশের, ধরো জাস্ট আমি যদি একটা উদাহরণ দিয়ে বাড়াই, একটা দেশের মোট উৎপাদনের পরিমাণ বা মোট আয়কে আমরা জিডিপি বলি। এই জিডিপি এরকম একটা গ্রাফ ছিল, সেই জিডিপিটা এখানে ছিল, সেখান থেকে এরকম জায়গায় উঠে চলে এলো। তাহলে তোমাদের কি মনে হলো যে এইবার ভারত তাহলে উন্নত হয়ে গেল। কিন্তু অর্থনীতি বলছে অন্য কথা। কেন? যে ভারতের আগে আয় ছিল এরকম এত ছোট ছোট, এই এতটা হওয়ার কথা ছিল, তার থেকে এরকম 2 গুণ 3 গুণ তার থেকে বেশি হয়ে গেল। তাহলে কেন আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাবেন, মাথাপিছু আয় বৃদ্ধি পেলো, জিডিপি বৃদ্ধি পেলো, তাহলে কেন আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে না? জীবনযাত্রার মান কেন উন্নত হবে না? দেখো, তোমার যে আর্নিং সেটা যেখানের সেখানে রয়ে গেল, এই বাকি যে অংশটা এটা খেলো কারা? আম্বানি, আদানি, নীতা আম্বানি, অনিল আম্বানি, তারা নিয়ে বাংলো বানালো। তাহলে তোমার উন্নয়ন কি হলো? তোমার উন্নতি কি হলো?
তোমার জীবনযাত্রার মান কোথায় উন্নত হলো। যখন মুম্বাইতে আমরা বেশ কিছুদিন ছিলাম তখন কি করতাম, মাঝে মাঝে চলে যেতাম, গিয়ে শাহরুখ খানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলতাম। কিন্তু বিষয়টা হচ্ছে শাহরুখ খান বাড়ি বানাচ্ছে, তার আয় বাড়ছে, তাহলে সাধারণ মানুষের কি আসছে, আমার কি হচ্ছে? আমার কি জীবনযাত্রার মানের কোনো উন্নতি হচ্ছে? আমার তো জীবনযাত্রার মানের কোনো উন্নতি হচ্ছে না। এক্ষেত্রে দেখা গেছে যে পরিকল্পনাকালে ভারতের আয় বৈষম্য অনেকটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমার আয় কমে গেছে, শাহরুখ খানের আয় বেড়ে গেছে, তোমার আয় কমে গেছে, সলমান খানের আয় বেড়ে গেছে, আমাদের আয় কমে গেছে, রিলায়েন্স গ্রুপের আয় বেড়ে গেছে। তাহলে কি হলো? বলতেই পারি আমরা যে জীবনযাত্রার মান আমাদের জিডিপি যে অনুপাতে বৃদ্ধি পেয়েছে সেই অনুপাতে বৃদ্ধি পায়নি। দেখো, ভারতের আয় বন্টনের এই যে বৈষম্য, এটা অনুসন্ধান করার জন্য জওহরলাল নেহেরু কী করলেন না, প্রশান্তচন্দ্র মহালানবিশের নেতৃত্বে একটি কমিটি গঠন করলেন 1960 সালে। কবে করলেন? 1960 সালে পিসি মহালানবিশ তার নেতৃত্বে একটা কমিটি গঠন করে দিলেন। এইবার এই কমিটি 1964 সালে প্রতিবেদন পেশ করলো। কি করলো? 1964 সালে তার রিপোর্ট দিল। সেই রিপোর্টে কি বলল? একটা সার্বিক চিত্র, আয় বন্টনের একটা সার্বিক চিত্র পাওয়া গেল। সেখানে বলা হলো, রিজার্ভ ব্যাংকের যে ডেটা সেখান থেকে দেখা গেল গ্রামাঞ্চলে উচ্চ আয় বিশিষ্ট 5% লোক মোট আয়ের 17% ভোগ করছে, আবার নিম্ন আয় বিশিষ্ট নিচের দিকের 20% লোক মোট আয়ের 9% ভোগ করছে। তাহলে দেখো, একটা গ্রাম আছে, একটা গ্রাম, যে কোনো একটা গ্রাম আছে, সেই গ্রামের 100 জন যদি লোক থাকে, তার 5 জন কি করছে? তার 5 জনে 17টা মাছ খেয়ে নিচ্ছে। মোট 100টা মাছ আছে, 100 জন লোক আছে, তার 5 জন খেয়ে নিচ্ছে 17টা মাছ। মোট মাছ ছিল 100টা, 5 জন খেয়ে নিল 100টা মাছ, তাহলে মাছের শর্টেজ হয়ে যাবে। এবং অন্যদিকে কি দেখা গেল যে বাকি নিম্ন আয় যাদের আছে তাদের 20 জন লোক মিলে খাচ্ছে 9টা মাছ। এখানে কি হলো? দেখো, প্রত্যেকে গ্রামে কি হলো, এটা বলছি আমি 1960 থেকে 64-র কথা। এখন বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে। তোমরা ভাববে যে এটা তো মোটামুটি ঠিক আছে। দেখো, 1960 থেকে 64-তে এরকম ছিল। চিত্রটা কীরকম না, 5 জন মিলে খেলো 17টা মাছ। গ্রামাঞ্চলে মোট আয়ের 17% আছে, 5 জন ভোগ করছে। তাহলে একজন কত পাচ্ছে না, 3টের বেশি, অলমোস্ট 4টে করে, 3.5টা করে মাছ একজন পাচ্ছে। আবার দেখো, কম আয়ের লোকরা কি হচ্ছে, 20 জন পাচ্ছে 9টা মাছ, অর্থাৎ 20 জন মিলে 9% আয় ভোগ করছে। মোট আয়ের, গ্রামের মোট আয়ের 9% মাছ ভোগ করছে যাদের আয় কম। তাহলে কি পাচ্ছে? একজন পাচ্ছে 9-এর 20টা, অর্থাৎ একটা মাছকে 20 ভাগ করলে তার মাত্র 9 ভাগ অংশ তারা পাচ্ছে। বর্তমানে চিত্রটা আরও খারাপ থেকে খারাপতর হয়েছে, উন্নতির কোনো লক্ষণ দেখা যায়নি। অন্যদিকে যদি তুমি শহরাঞ্চলে দেখো, উচ্চ আয় বিশিষ্ট 5%-এর হাতে ছিল মোট জাতীয় আয়ের 26%। তুমি যে কোনো একটা টাউন বা সিটি যদি ধরো, সেখানে কি হচ্ছে, এই উচ্চ আয়ের যে 5 জন, তারা হচ্ছে 26টা মাছ খেয়ে যাচ্ছে। কি হচ্ছে? 26টা মাছ খেয়ে নিচ্ছে। তার মানে একজন অলমোস্ট 5.2% করে একজন ভোগ করছে। এইবার নিচের দিকে যাদের আয় কম, তারা কি করছে? নিচের দিকের 20 জন তারা কি করছে? তারা মাত্র 7টা মাছ খাচ্ছে। তার মানে তারা 7-এর 20, একটা মাছকে যদি 20 ভাগ করো, তার 7 ভাগ পাচ্ছে। এইবার বৈষম্যটা তুমি লক্ষ্য করো, একজন খাচ্ছে 3টে গোটা মাছ, আবার একটা মাছের অর্ধেক, 3.5 অলমোস্ট। আর একজন খাচ্ছে হাফ মাছও পাচ্ছে না, সে হাফেরও কম পাচ্ছে, তাহলে 0.5-এর থেকেও কম পাচ্ছে। তাহলে এই ডিফারেন্সটা কতটা, জাস্ট তুলনা করা যাচ্ছে কি? তাহলে বন্টনে সমস্যা কেন বলছি? মাছটা নিয়ে এসে দেওয়া হলো কাকে না, শুভাশিসকে। শুভাশিস নিজের জন্য রেখে দিল 3.5টা মাছ, বাকি তার ভাই বোনেদের দিল 0.5 করে মাছ। গল্পটা কি দাঁড়ালো তাহলে? আবার দেখো, সিটিতে কি হচ্ছে, গোপাকে দেওয়া হলো, সে কি করলো, নিজের জন্য নিয়ে দিল 5.2, অলমোস্ট 5টার বেশি মাছ। আর অন্যদের কাকে দিল, মৌমিতাকে দিল কটা না, 0.4-এর থেকেও কম, 0.35 এরকম, মানে 0.5, হাফটাও দিল না, অর্ধেকটাও দিল না। তাহলে এই বৈষম্যটা কোথায় তুমি বুঝতে পারছো কি? আশা করি তোমরা বুঝতে পারছো।
এইবার স্বাভাবিকভাবেই কমিটি লক্ষ্য করবে যে গ্রামাঞ্চলের তুলনায় শহরে বৈষম্য আরও বেশি। এখানে অবাক হওয়ার কিছু নেই, এটা ঠান্ডা ঘরের হিসেব। ঠান্ডা ঘরে বসে তারা হিসেব করলো, অর্থাৎ বসে বসে ওখানে রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী। ভারতের বহু লোক রিজার্ভ ব্যাঙ্ক কী, স্টেট ব্যাঙ্ক কী এখনও খায় না, মাথায় দেয়, সে কথাও জানে না। এইবারে এই রিজার্ভ ব্যাঙ্কের হিসেব ছাড়াও আয়েঙ্গার ও মুখার্জি এবং ফলিত অর্থনীতির জাতীয় গবেষণা কেন্দ্র একটা আছে যার নাম হচ্ছে NCAER। নাম কি? NCAER, পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকোনমিক রিসার্চ। ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকোনমিক রিসার্চ। এরা কি করলো? এরা হলো আয়েঙ্গার ও মুখার্জি। এরা একটা আয় বন্টনের বৈষম্যের হিসাব মেপেছেন এবং সেই হিসেব থেকেও আমরা মোটামুটি এরকম হিসেব পেয়েছি। এবার মনে করে রাখবে যে এটা কিন্তু ঠান্ডা ঘরের হিসেব, বাস্তবটা আরও খারাপ। বাস্তবে যারা খাচ্ছে তারা 35টা মাছ খাচ্ছে, যারা পাচ্ছে না তারা কিছুই পাচ্ছে না। আশা করি যারা গ্রামে থাকো তারা বিষয়টা বুঝতে পারছো, এবং শহরে যদি কেউ নিম্নবিত্ত পরিবারের থাকো তারা হিসেবটা বুঝতে পারবে যে প্রকৃতপক্ষে এই 52টা মাছ একজন খাচ্ছে আর একজন মূলে কিছু পাচ্ছে না, তার পকেট থেকে পয়সা নিয়ে অন্যজন মাছ কিনে নিচ্ছে। আয় বন্টনের বৈষম্যটা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে। এইবার দেখো, তারপর এই যে মহালানবিশ কমিটি, আমি জাস্ট তোমাদের বলেছিলাম প্রশান্ত চন্দ্র মহালানবিশের নেতৃত্বে 1960 সালে কমিটি গঠন হয়, যারা 1964 সালে রিপোর্ট দেয়। এই যে কমিটির মতে আয় ব্যয় ও বৈষম্যের দুটি কারণ ছিল। প্রথম কারণটা হচ্ছে দেশের বেশিরভাগ লোকের মধ্যে বেকারত্ব এবং অর্ধ বেকারত্ব থাকার ফলে এবং শ্রমের উৎপাদনশীলতা কম থাকায় জনসাধারণের আয় হচ্ছে কম। আমি আবার রিপিট করছি, দেশের অধিকাংশ লোক হচ্ছে বেকার কিংবা অর্ধ বেকার কিংবা ছদ্ম বেকার, এগুলোর ডেফিনিশন আমি জাস্ট আগের দিন বলেছিলাম, এবং শ্রমের উৎপাদনশীলতা কম, সেজন্য জনসাধারণের আয় কম। দ্বিতীয় কারণটা হচ্ছে আমরা বিরাট বিরাট ভদ্রলোক। আমরা আসলে বিরাট বিরাট ভদ্রলোক। আমরা রেলওয়ের টিকিট কাটি না, আমরা নাকি ট্যাক্স দেব বলে মনে করলো প্রশান্তচন্দ্র মহালানবিশ। কমিটি মনে করে যে আয় বন্টনের বৈষম্যের অপর একটি কারণ হচ্ছে কর ফাঁকি দেওয়া। আমরা আসলটাই মেরে দিই। আমরা মিন্স শুধু আমরা নয়, আমাদের নেতা মন্ত্রী উচ্চ স্তরে যারা যারা বসে আছে প্রত্যেকেই কর ফাঁকি দিই। কর ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। এবার আমরা যারা ছোটোখাটো আর্নিং করি তারা কর ফাঁকি দিতে পারি না, সুযোগ পাই না। অন্যান্যরা কী করে? এটা সহজে ফাঁকি দিতে পারে বা দেয়। দেখো, ললিত মোদি পালিয়ে যায়, যত অমুক মোদি পালিয়ে যায়, তমুক মোদি পালিয়ে যায়, নীরব মোদি পালিয়ে যায়, কর দেওয়া তো দূরের কথা, আসলটাও মেরে দেয়। এরও অবশ্য একটা কারণ আছে, কর ফাঁকি লোকে দেবে কেন। এই যন্ত্রণাটা তোমরা যখন সফল হবে তখন বুঝতে পারবে যে ভারতে আসলে প্রত্যক্ষ করের হার খুব বেশি। ডিরেক্ট 5%-এর পর কী হলো, একটা 20%-এর স্ল্যাব এনে জুড়ে দিল। অর্থাৎ দেখো, 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করলাম, বাস হয়ে গেল, 5% একটা ট্যাক্স দিচ্ছিলাম, হয়ে গেল। যাই 5 লাখ পেরিয়ে গেল সঙ্গে সঙ্গে বললো না তোমাকে 20% ট্যাক্স দিতে হবে। তাহলে তো আমার 5 লাখ হওয়াই ভালো, 4,99,000 হওয়া ভালো। যখনই 5 লাখ 1 টাকা হয়ে গেল তোমার কী হলো, 20% ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে এই ট্যাক্স স্ল্যাবটা হচ্ছে জঘন্য রকমের। কারণ এখানে ইতিহাসের লোকরাও পরবর্তীকালে অর্থনীতির একবারে সর্বোচ্চ জায়গায় বসে যায়। এইটা হচ্ছে আয় বন্টনের আর একটা গুরুত্বপূর্ণ কারণ। তাহলে দুটো কারণ কি? একটা হচ্ছে বেকারত্ব, অর্ধ বেকারত্ব, ছদ্ম বেকারত্ব, শ্রমের উৎপাদনশীলতা কম, এবং দ্বিতীয়টা হচ্ছে কর ফাঁকি দেওয়া। যাই কারণ হোক, কর ফাঁকি দেওয়া। এইবার মাদালগি বলে একজন ভদ্রলোক, নাম কি? মাদালগি, S মাদালগি। তিনি একটা রিসার্চ করলেন। তিনি কি দেখালেন? তিনি দেখালেন, এটাকে বলা হয় মাদালগি গবেষণা বা মাদালগি রিসার্চ। গ্রামাঞ্চলে নিম্নতম এবং উচ্চতম আয় বিশিষ্ট শ্রেণীর মধ্যে মাথাপিছু আয়ের অনুপাত হচ্ছে 1:8.7। অর্থাৎ বড় লোকেরা ভোগ করছে 8.7 আর গরিব লোকেরা ভোগ করছে 1টা।
অর্থাৎ গরিব লোকেরা যদি একটা মাছ পায়, বড় লোকেরা ভোগ করছে 8.7, অলমোস্ট 9টা মাছ। সংখ্যাটা মনে হচ্ছে একটু ছোট ছোট মনে হচ্ছে তোমাদের, যখন এটা কোটির অঙ্কে হবে বা আরও বড় অঙ্কে হবে তখন ডিফারেন্সটা কতটা বুঝতে পারছো নিশ্চয়ই। এবং শহরাঞ্চলে এই অনুপাতটা হচ্ছে 1:12.8, অর্থাৎ এইটা হচ্ছে ভিলেজে। আর সিটিতে কি হচ্ছে দেখো, সিটিতে হয়ে যাচ্ছে 12.8:1। তাহলে যখন গরিব যারা তারা একটা মাছ পাচ্ছে, বড়রা পেয়ে যাচ্ছে, সরি একটু বড় লোকেরাও পেয়ে যাচ্ছে 12.8টা মাছ। এছাড়া তিনি আরও দেখিয়েছিলেন গ্রামাঞ্চলে মাসিক ব্যয় যাদের 28 টাকা বা তার ওপরে, গ্রামাঞ্চলে মাসিক খরচ যাদের 28 টাকা, আমি সংখ্যাটা লিখে দিচ্ছি, 28 টাকা বা তার ওপরে, তাদের হাতে ব্যয় করার মতো আয়ের 41.6% আছে। গ্রামাঞ্চলে মানুষের হাতে টাকা আছে, কত আছে না 41.6% টাকা তাদের হাতে আছে, যেটা তারা ব্যয় করতে পারে। কিন্তু শহরাঞ্চলে যাদের যাদের ব্যয় হচ্ছে 34 টাকা বা তার উপরে, তাদের হাতে ব্যয় উপযোগী আয়ের 58.1% আছে। কত আছে? 58.1% আছে। এইবার আয় বন্টনের অসমতা কি করছে না, ভোগ ব্যয় বন্টনের অসমতার মাধ্যমেও দেখানো যেতে পারে। 1973 থেকে 74 সালে, আমি লিখে দিচ্ছি জাস্ট, 1973 থেকে 74 সালে কি হলো না, গ্রামীণ এলাকায় নিম্ন আয় বিশিষ্ট 20% পরিবারের ভোগ ব্যয় ছিল 9.5%। এই ডেটাগুলো তোমাদের মনে রাখার দরকার নেই, জাস্ট কানে শোনার জন্য আমি বলছি। এবং উচ্চ আয় বিশিষ্ট 20% পরিবারের ভোগ ব্যয় ছিল 38%। তাহলে যদি একটা গ্রাফের মাধ্যমে দেখাও, দেখো এটা একটা ভিলেজ, সেখানে দেখো এইটা যারা উচ্চ আয় বিশিষ্ট 20% আর এটা হচ্ছে নিম্ন আয় বিশিষ্ট 20%। এখানে গ্রাফ নয়, একটা জাস্ট ডায়াগ্রামের মাধ্যমে আমি দেখাচ্ছি। এই যে উচ্চ আয় বিশিষ্ট 20%, এদের হাতে আছে মোট আয়ের, গ্রামের মোট আয়ের 38%। আর নিম্ন আয় বিশিষ্ট যে 20%, তাদের কাছে আছে মোট আয়ের 9.5%-এর মতো, কিছু কম বেশি 9.5%। আবার শহরাঞ্চলে যদি একটা সিটি দেখো বা টাউন দেখো, সেখানে কি হচ্ছে দেখো, উচ্চ আয় বিশিষ্ট 20% আর নিম্ন আয় বিশিষ্ট 20%। আমি যদি আলাদা করে নিই তাহলে দেখো, উচ্চ আয় বিশিষ্ট যে 20% তাদের হাতে আছে অলমোস্ট 40% বা একটু বেশি, আর নিচে যারা আছে তাদের হাতে আছে 9.2%, মানে গ্রামের থেকে আরও কম আছে। তারপরে কি হলো, এনএসএস একটা সমীক্ষা করলো। এই সমীক্ষা অনুযায়ী 1983 সালে এই সমীক্ষাটা হয়েছিল। 1983 সালে গ্রামাঞ্চলে নিচের দিকে যারা আছে, আমি ভিলেজ আবার একবার লিখে ফেলছি, 1983 সালে, জাস্ট এই ডিফারেন্সটা দেখো, প্রত্যেক ক্ষেত্রে এই ডিফারেন্সটা দেখো, বৈষম্যটা বাড়ছে না কমছে, তোমরা নিজেদের চোখে দেখো। 1983 সালে নিম্ন আয় বিশিষ্ট যে 30%, তাদের হাতে আছে 15.2%। নিম্ন আয় বিশিষ্ট, এখানে 20 থেকে আমি 30% নিলাম, তাদের হাতে আছে 15.2%। আর উচ্চ আয় বিশিষ্ট যে 30%, তাদের হাতে কত আছে? তাদের হাতে আছে 50.9%। 50.9%। স্বভাবতই তোমরা বলতে পারো, ইজ ইট আ জোক? ইয়েস, ইট ইজ আ জোক। ইট ইজ আ জোক হোয়াট ইজ গোয়িং অন। অ্যাকচুয়ালি সমাজতান্ত্রিক দেশগুলোতে কি হয়, সমাজতান্ত্রিক দেশগুলো উন্নতির দিকে এগিয়ে যায় কারণ তাদের এই বৈষম্যটা থাকে না। বেতন বৈষম্য থাকে না, রোজগার বৈষম্য থাকে না। ভাবো, একটা কৃষকের রোজগার, একজন তুমি যখন একজন আধিকারিক হয়ে যাবে, দুজনের আর্নিংয়ের পার্থক্যটা বোঝো, তাহলে এখান থেকেই তুমি পরিষ্কার একটা আইডিয়া পেয়ে যাবে আয় বৈষম্য, অর্থাৎ দুজনের ইনকামের ডিফারেন্সটা পেয়ে যাবে। এইবার কন্টিনিউ দেখো, আয় বৈষম্যটা বাড়ছেই, এই যে ডিফারেন্সটা দেখো কন্টিনিউ বাড়ছেই। এই যে বেড়ে যাওয়ার একটা তো নির্দিষ্ট কারণ থাকবে, এই বেড়ে যাওয়ার কারণ কি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। এই বেড়ে যাওয়ার নিশ্চয়ই একটা কারণ আছে, কারণ এমনি এমনি তো এগুলো বেড়ে যায় না। প্রথম যে কারণ সেটা হচ্ছে বেকার সমস্যা। বেকার সমস্যা নিয়ে অলরেডি আমরা গত ভিডিওতে আলোচনা করেছি, কাজেই আজকে আর বেশি কিছু বলবো না। ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ দেখে নিও। দ্বিতীয় কারণ বললাম কর ফাঁকি।
এর একটা কারণ আবার হচ্ছে ভারতবর্ষে আয়করের হারটা খুব উঁচু। তোমরা দেখবে যখন আর্ন করতে পারবে, অনেকটা আর্ন করবে, তখন যে আয়করটা দিতে হবে, ইনকাম ট্যাক্সটা দিতে হবে, সেটা মানে ডিরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর যেটা দিতে হবে তোমার ইনকামের ওপরে, সেটা খুব বেশি। যার ফলে তোমার নিজের কষ্ট হবে। আমি জাস্ট কোনো বায়াসডনেস না করে বলছি, তুমি প্রতি 100 টাকা রোজগার করে যখন তুমি ধরো 10 লাখ টাকা ইনকাম করলে, 7 লাখ 8 লাখ 9 লাখ টাকা ইনকাম করলে, তখন 100 টাকা রোজগার করলে 20 টাকা তোমাকে ট্যাক্স দিয়ে দিতে হবে। এর ফলে কি হবে, তোমার গায়ে লাগবে যে ভাই আমাকে অত বেতন দেওয়ার দরকার কি ছিল। যে 5 লাখ টাকা ইনকাম করবে সে দেবে 5% ট্যাক্স, তারপরেই চলে যাবে 20% ট্যাক্স। তাহলে বেশি আর্ন করেও অ্যাকচুয়াল তুমি কম টাকার মুখ দেখবে বা কম স্বাচ্ছন্দ্য ভোগ করবে, তুমি ওই টাকাটা ভোগ করতে পারবে না। সেজন্য কি হবে, কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা হবে। এবার বইগুলোতে বলা থাকে যে উচ্চ আয় বিশিষ্ট লোকেরা কর ফাঁকির মাধ্যমে অতিরিক্ত অর্থ সঞ্চয় করছে। বাস্তবে কি হয়, মাঝারি আয়ের লোকেরা মারা যায়। এর ফলেও আয় বৈষম্য বৃদ্ধি পায়। এবার দেখো প্রত্যেকটা রিপোর্টেই বলা আছে উঁচু আর নিচু, উঁচু আর নিচু, উঁচু আর নিচু, উঁচু আর নিচু। মাঝখানে যে লোকগুলো আছে তাদের কথা অর্থনীতি কি ভাবছে। তুমি রমেশ সিং পড়ে নাও, দেখো কোথাও কিছু লেখা আছে কিনা, জয়দেব সার্কেল পড়ে নাও, কোথাও কিছু লেখা আছে কিনা, অর্থনীতির যা যা বই পাবে দেখে নাও, মাঝারি আয় বা মধ্যবিত্তের কথা কোথায় লেখা আছে সেটা দেখো। এটাও কিন্তু ভারতবর্ষের এই যে বৈষম্য বৃদ্ধি, মানসিকতা আর অবনমন, এইগুলোর জন্য দায়ী। তৃতীয় কারণ হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক বিকাশ। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আয় বৈষম্য হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতির একটি মৌলিক বৈশিষ্ট্য। সমাজতান্ত্রিক হলে কি হতো, আয়ের সাম্যতা রক্ষা। একইভাবে ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে আয় বৈষম্য। ভারতে মিশ্র অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হলেও এখানে মূলত ধনতন্ত্রের বৈশিষ্ট্যগুলোই কিন্তু বিদ্যমান। সেজন্য ধনতান্ত্রিক কাঠামোর সঙ্গে জড়িত আয় বৈষম্যের সমস্যা ভারতীয় অর্থনীতিতে ছিল, আছে এবং ভবিষ্যতে আরও প্রকট হবে। কোভিড পরবর্তী সময়ে এই বৈষম্যটা আরও প্রকট হয়ে উঠবে। এরপরের কারণ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। আয় বৈষম্য বৃদ্ধির আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে ফলে কি হবে, সংগঠিত ক্ষেত্রে বেতন বৃদ্ধি পাবে। সরকারি কর্মচারী, ব্যাংক কর্মচারী, বিমা কর্মচারী ইত্যাদি সংগঠিত ক্ষেত্রে নিযুক্ত শ্রমিকদের বেতন মূল্যবৃদ্ধির সাথে সাথে বাড়তো, যদিও এখন পশ্চিমবঙ্গ সরকার ডিআরএনএস অ্যালাওয়েন্স বন্ধ করে দিয়েছে। এই যে মহার্ঘ ভাতা একটা দেওয়ার কথা ছিল বা ডিআরএনএস অ্যালাওয়েন্স দেওয়ার কথা ছিল, অর্থনীতি অনুযায়ী এটা হয় এবং যার ফলে বেতন বৃদ্ধি পায়। যদিও আজকাল এই অর্থনৈতিক হিসেবগুলো সব কোথায় যেন একটা গুলিয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে। কিন্তু দেখো জনসংখ্যার একটা ব্যাপক অংশ যারা সংগঠিত ক্ষেত্রের বাইরে, অসংগঠিত ক্ষেত্রে কাজ করে কিংবা কাজ করেই না, তাদের ক্ষেত্রে কি হয়, মজুরি বাড়ে না। যদি আমি থিওরিটিক্যালি চলি, আমি পশ্চিমবঙ্গকে বাদ দিলাম, পশ্চিমবঙ্গে বেতন টেতন বাড়ে না। অন্যান্য যদি রাজ্যের কথা আমরা ধরি বা কেন্দ্রের কথা ধরি, তাহলে প্রত্যেক বছর কি হচ্ছে, একবার বা দুবার করে ডিআরএনএস অ্যালাওয়েন্স দেওয়া হয়, বেতন অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হয়, বেতনটা একটু বেড়ে যায়। কিসের ওপর ভিত্তি করে না, দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর ভিত্তি করে। এর ফলে সরকারি কর্মচারীদের বেতন বেড়ে যায়, কিন্তু বেসরকারি কর্মচারী যারা থাকে কিংবা অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে কিংবা যারা এমনি সেলফ এমপ্লয়েড, তাদের বেতন তো বাড়ে না। ফলে এই আয় বন্টনে বৈষম্য বৃদ্ধি পায়। এছাড়া দেখো সরকারি নীতি হচ্ছে আরেকটা কারণ। সরকারের শিল্পনীতি, আমদানি নিয়ন্ত্রণ নীতি, লাইসেন্স প্রদান করার যে নীতি, এগুলো আয় বৈষম্য ঘটানোর জন্য দায়ী। দেখো সরকারের শিল্প এবং ট্রেড লাইসেন্স নীতির ফলে বেসরকারি শিল্পক্ষেত্রে আয় বৈষম্য কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর পরে যে কারণটা আমরা দেখব সেটা জাস্ট বলতে গেলে তুমি বলতে পারবে না, কিন্তু এটা অবশ্যই একটা কারণ। সেটা হচ্ছে ব্যবসায়ী এবং শিল্পপতিদের শুধু নয়, ক্ষুদ্র ব্যবসায়ীদেরও অসৎ আচরণ। ব্যবসায়ীদের অসৎ আচরণ,
বিষয়টা হয়তো অনেকের গায়ে লাগবে যে বিতর্কিত একটা কথা বলছেন, বাট অর্থনীতিতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অসৎ আচরণ। ব্যবসায়ী তাছাড়া ছোট থেকে বড় সব শিল্পপতি তারা কি করছে, অসৎ আচরণ করছেন। সরকারি প্রশাসনিক কাঠামোর দুর্বলতা, সেই সুযোগটা তারা নিচ্ছেন। আয় বৈষম্য কমানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে রাজনৈতিক নেতা নেত্রীরা চাইছে না, অনীহা দেখাচ্ছে। সরকারি উদ্যোগের অদক্ষ এবং দুর্বল পরিচালনা, এই সমস্ত বিষয়ে আয় বৈষম্য ঘটিয়েছে। এইবার তুমি বলবে যে ব্যবসায়ীদের অসৎ আচরণ কিভাবে এই বৈষম্য বৃদ্ধি করছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। লকডাউন চলছে, লকডাউনের আমি ছোট উদাহরণ মানে একদম যেটা তোমার কাছে ডাউন টু আর্থ, তুমি ভোগ করেছো, যেই ঘটনাটার ভুক্তভোগী সেটা নিয়েই উদাহরণ দিচ্ছি। তো সমস্ত দোকানদানি বন্ধ ছিল। তোমার পাড়ায় কোনো একজন দোকানদার সবজি নিয়ে এলো কিংবা মাছ নিয়ে এলো। আমার পাড়ায় দেখলাম কি হঠাৎ করে মাছের দাম বেড়ে হয়ে গেল, যে মাছটা 120 টাকায় কিনতাম সেটা হয়ে গেল 250 টাকা। যে মুরগির মাংসটার দাম ছিল কয়েকদিন আগে 100 টাকা, সেই মুরগির মাংসটা হঠাৎ চলে গেল 280 টাকা। তাহলে বিষয়টা কি হলো, হঠাৎ করে কি জিনিসটা মুরগি বেশি খেয়ে ফেললো বা উৎপাদন খরচ বেড়ে গেল? এখানে দেখো, সরকারি প্রশাসনিক কাঠামোর দুর্বলতা ছিল। আমাদের প্রশাসনের উচ্চ পর্যায়ে যারা আছেন তারা কেবলমাত্র লাল ইঁট দিয়ে সাদা দাগ কেটেছেন। দেখলাম লাল ইঁট দিয়ে দাগ কাটছেন কিন্তু দাগটা সাদা কাটা হচ্ছে। তাহলে এটা প্রশাসনিক কাঠামোর একটা দুর্বলতা, কারণ লাল ইঁটে লাল দাগ কাটা যাচ্ছে না, এবং লাল ইঁটে লাল দাগ না হয়ে সাদা দাগ হচ্ছে বলেই মাছওয়ালারা 100 টাকার মাছ 250 টাকায় বিক্রি করছেন। চালের দাম হঠাৎ করে 40 টাকা থেকে 56 টাকা হয়ে গেল। এই যে বিষয়গুলো, তাহলে কি হচ্ছে, মজুদদার জোতদার যারা আছে তারা কিছুটা ফায়দা তুলে নিল। এর ফলে আমার, তোমার, শুভাশিস, গোপা, তোমাদের কি ক্ষতি হলো? তোমাদের টাকার পরিমাণটা কিন্তু লিমিটেড। লকডাউনের ফলে তোমরা যথেচ্ছ টাকা ছেপে ফেলতে পারবে না বাড়িতে। ভালোভাবে বোঝো, লকডাউনের ফলে তোমরা যারা টিউশনস পড়াও বা ছোটোখাটো কাজ করো তারা কি করছো? গার্জেনরা অনেক সময় টাকা দিচ্ছে না, গার্জেনদেরও সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে গেছে, তারা টাকা দিচ্ছে না, ফলে তোমাদের কোনো আয় হচ্ছে না, তোমাদের যেটুকু হচ্ছে ব্যয় হচ্ছে। আবার কি হচ্ছে, যে জিনিসটা তোমরা তো খাওয়া বন্ধ করে দিতে পারবে না, যে জিনিসটা তোমরা 100 টাকায় পাওয়ার কথা ছিল সেই জিনিসটা কিছু ভদ্রলোকেরা, আমি জাস্ট ভদ্রলোকই বলছি কারণ ভদ্রলোক বলাটাই সমীচীন, তারা 100 টাকার মাছটা 250 টাকায় বিক্রি করলো, 40 টাকার চালটা 56 টাকায় বিক্রি করলো, 12 টাকার বিস্কিটের প্যাকেট 15 টাকায় বিক্রি করলো, পাড়ায় বিক্রি করতে এসেছি বলে 10 টাকার পাউরুটি 15 টাকায় বিক্রি করলো। তাহলে দেখো এখানে কি কি হলো, সরকারি প্রশাসনিক কাঠামোর দুর্বলতা, উঁচু উঁচু লেভেলে তারা লাল ইঁট দিয়ে সাদা দাগ কাটতে ব্যস্ত, কিছুজন শুধু পেছনে পেছনে তাবেদারি করতে ব্যস্ত, আর লোকাল প্রশাসনের অসততা অর্থাৎ সততার অভাব সেটা ফুটে উঠলো। তারাও কোনো স্টেপ নিল না এই ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য, যার ফলে কি হলো, ওই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুলে ফেঁপে উঠলো। 100 টাকা 80 টাকায় জিনিস কিনে এনে কিংবা 60 টাকায় জিনিস কিনে এনে আগে যেটা 100 টাকায় বিক্রি করতো সেটা এখন বিক্রি করলো 250 টাকা 300 টাকা। তোমায় বললো নিতে হয় নাও, নাহলে নিতে হবে না, তুমি বাধ্য হয়ে নিলে, তোমার ভাড়া শূন্য হয়ে গেল। তাহলে দেখো আয় বন্টনে একটা বৈষম্য দেখা দিল। এবার এই আয় বন্টনের বৈষম্য হ্রাসের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমাদের সুস্থ বিবেকের কাছে একটু প্রশ্ন করছি যে অ্যাকচুয়াল কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে তোমরা মনে করো। আমাদের এই আলোচনাটা শোনার পর তোমাদের মনে হয় কি কি ব্যবস্থা গ্রহণ করলে এই আয় বন্টনের বৈষম্য, অর্থাৎ একজন খাবে হাফ মাছ আর একজন খাবে 38টা মাছ, একজন খাবে দেখো অর্ধেকটা মাছেরও কম আর একজন খাবে 2টো মাছ, এই রকম জিনিসটা, এই বিষয়গুলো কমে যাবে, কিংবা কি কি ব্যবস্থা গ্রহণ করলে এই মূল্যবৃদ্ধি, আয় বন্টন এইগুলো নিয়ন্ত্রণে আনা যাবে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়া একটা বৈশিষ্ট্য হচ্ছে ভারতে জমির মালিকানা বন্টনে একটা বৈষম্য আছে। ভারতে জমির মালিকানা বন্টনে বৈষম্য ছিল স্বাধীনতার সময়েও, যেটা পরবর্তীকালে বামফ্রন্ট সরকার কিছুটা কমানোর চেষ্টা করেছিল।
বর্গা প্রথা এনে। তো সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, আমরা পরবর্তীতে এটা নিয়ে কখনো আলোচনা করব। এবার দেখো, আজকের পরবর্তী যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ভারতের দারিদ্র্য, পোভার্টি ইন ইন্ডিয়া। দেখো, দারিদ্র্যের সমস্যা সমস্ত অনুন্নত দেশেরই একটা প্রধান সমস্যা। দারিদ্র্যের কবল থেকে জনগণকে মুক্ত করা, তাদের জীবনযাত্রার মানের উন্নতি ঘটানো, এটাই হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। অবশ্যই এটা বইতে লেখা থাকে। বর্তমানে অর্থনৈতিক যে সমস্ত পরিকল্পনাগুলো হচ্ছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের উঁচু স্তরে যারা আছে, নীতা আম্বানির বাংলো কী করে বড় হবে, আমাদের নেতাদের পকেট কী করে ভরবে, গরিব যাতে আরও গরিব থেকে যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। ভারতের মতো অনুন্নত দেশের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা যায় যে বেশ কয়েকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা সত্ত্বেও ভারতের দারিদ্র্যের সমস্যা এখনও দূরীভূত হয়নি এবং দূরীভূত হবেও না। কেন হবে না সেটা বলার আগে আমরা জেনে নেব যে দারিদ্র্যের সংজ্ঞা কী, অর্থাৎ কোন লোকটিকে আমরা দরিদ্র বলবো। এখানে দেখো, মানসিক দারিদ্র্যের কথা আমি বলছি না, মানসিকভাবে আমরা অনেকেই দরিদ্র, সেই কথা বলছি না। অর্থনৈতিকভাবে কাকে আমরা দরিদ্র বলবো এবং কোন লোকটিকে আমরা দরিদ্র বলবো না, সেটার জন্য আমাদের একটা দরিদ্র সীমার সংজ্ঞা প্রয়োজন। তাহলে কি, একটা পোভার্টি লাইন, এই একটা লাইন টেনে দিলাম, এই লাইনটাকে আমি নাম দিলাম পোভার্টি লাইন। পোভার্টি লাইন, এই লাইনের নিচে যারা থাকবে তারা হচ্ছে বিপিএল বা বিলো পোভার্টি লাইন, বিপিএল, বিলো পোভার্টি লাইন। আর এর ওপরে যারা থাকবে তারা হচ্ছে এপিএল বা অ্যাবাভ পোভার্টি লাইন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে ভারতবর্ষের মতো দেশে দরিদ্র সমস্যা কেন কোনো দিন মেটে না? যাদের অ্যাকচুয়াল, এই যদি আমি একটা ডিফাইন করে দিই, এখানে আমি একটা উদাহরণ বলছি যে যাদের প্রতিদিন 20 টাকা করে আয় কি 200 টাকা করে আয়, তাদেরকে বিপিএল রাখবে, তার নিচে যারা আছে তাদেরকে বিপিএল রাখবে এবং তার ওপরে যারা আছে তাদের এপিএল রাখবে। এই কাজটা করবে কে? এই কাজটা করবে লোকাল প্রশাসন, ব্লক প্রশাসনের আন্ডারে পঞ্চায়েত প্রধান, তার আন্ডারে পঞ্চায়েত এবং তার কিছু লোকাল সাঙ্গপাঙ্গ যারা সরকারকে নিজের বাবার জমিদারি মনে করে। সেক্ষেত্রে কি হবে যে এই বিপিএল স্তরে এই লোকগুলোর যে মেজারমেন্ট, অমর্ত্য সেন ঠান্ডা ঘরে বসে বলবেন বা জেনরিজ ঠান্ডা ঘরে বসে বলবেন কিংবা অভিজিৎ ব্যানার্জি ঠান্ডা ঘরে বসে বলবেন, সেই মেজারমেন্টটা ঠিক হবে না। তুমি যদি আমার পছন্দের লোক হও তাহলে তুমি হবে এই বিপিএল, তুমি যদি আমার অপছন্দের লোক হও, তাহলে তুমি যদি ইনকাম নাও করো, তোমার বয়স যদি 65-র ওপরেও হয়, তুমি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হও, তুমি যদি 0 টাকাও ইনকাম করো, তাহলেও তুমি হবে এপিএল অর্থাৎ অ্যাবাভ পোভার্টি লাইন। এইটা ভারতবর্ষের বেকারত্ব, দারিদ্র্য এবং বৈষম্যের একটা বড় কারণ। তাহলে বৈষম্যের একটা বড় কারণ কি? নিচু স্তরের নেতা, নেত্রী, প্রশাসন এগুলোর অসৎ আচরণ। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিই, তোমরা আমফান দুর্গত এলাকায় দুর্নীতির সঙ্গে সবাই পরিচিত আছো। জাস্ট ফেসবুকে একটা ট্রল দেখছিলাম, ট্রলটা এমন কিছু খারাপ নয়, তোমাদের সঙ্গে শেয়ার করছি যদিও কথাটা খারাপ। এই মুহূর্তে যদি রাজ্য সরকার ঘোষণা করে যে প্রত্যেক প্রস্টিটিউটকে মাসে 1000 টাকা করে কিংবা এককালীন 1000 টাকা কিংবা বছরে 10,000 টাকা একটা ভাতা দেওয়া হবে, তাহলেও আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা নিজের মা, স্ত্রী এবং মেয়ের নাম ওই প্রস্টিটিউটের তালিকাতে লিখেও টাকা নিয়ে নেবে। হয়তো এই কথাটা শোনার পর অনেকে আমার ভিডিওটাই রিপোর্ট করবে, বাট আই এম সরি টু সে, এটা হচ্ছে আমাদের কঠোর বাস্তব। এবং কঠোর বাস্তবটাকে অস্বীকার করে কোনো অর্থনীতি জানা যায় না। কোনো একটা দেশের অর্থনৈতিক ইতিহাস, অর্থনীতির সামগ্রিক চিত্র জানতে হলে সেই দেশের মানুষের মানসিকতা, সেই দেশের মানুষের সামগ্রিক পরিস্থিতি, সেই দেশের মানুষের সততা, সমস্ত কিছু সম্পর্কে একটা সম্যক ধারণা নিতে হয় এবং আমার মনে হয় নেওয়া প্রয়োজন।
তাহলে থিওরি কি বলছে? থিওরি বলছে যাদের আর্নিং কম তাদের বিপিএল থাকার কথা, যাদের আর্নিং বেশি তাদের এপিএল থাকার কথা। তাহলে কি হবে? যাদের আর্নিং কম তারা যদি বিপিএল থাকে তাদেরকে গভর্নমেন্ট একটু সাপোর্ট দেবে, অর্থাৎ তলা থেকে একটা টুল ধরবে, এরকম ধরলে তারা এপিএলে উঠে যাবে, আস্তে আস্তে করে তাদের উন্নতি হওয়ার কথা। কিন্তু দেখবে আজীবন তারা যারা বিপিএল তাদের উন্নতির জন্য সরকার কি করছে? পোকা ধরা একটা চাল দিচ্ছে, রেশন ফ্রি। আমি আজীবন রেশন ফ্রি দেবো কেউ বলছে, কেউ রেশন ফ্রি দিচ্ছে, কেউ 1 কেজি ডাল দিচ্ছে, কেউ 1 কেজি চাল দিচ্ছে। অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি, বর্তমান নয়, স্বাধীনতার পর থেকেই পরিস্থিতি এরকম চলছে। সারা বছর যা খুশি তা হোক, ভোটের সময় যদি 50 গ্রাম সর্ষের দানা 5টা ফ্যামিলিকে ভাগ করে দেওয়া হয়, আর কোনো একটা বোতলের লোভ দেখানো যায়, তাহলে সব ভোট তার। এভাবে অর্থনৈতিক উন্নয়ন হয় না। তাহলে অমর্ত্য সেন বললেন জাস্ট এইরকম একটা টুল ধরো, তাহলে এরা উন্নতি করে ফেলবে। কিন্তু যাদেরকে টুলটা দেওয়া হলো এদের নিচে ধরার জন্য, বা টেবিলটা দেওয়া হলো এদের নিচে ধরার জন্য, তারা নিয়ে গিয়ে নিজেদের নিচে ধরে তারা আরেকটু উঁচু হয়ে গেল। আর এদের কি করলো? এদের তলার মাটিটা আরেকটু খুঁড়ে নিয়ে এই টুলের নিচে দিয়ে দিল, তাহলে তারা আরও একটু নিচে চলে গেল। তাহলে কি হলো? এই দেখো, অর্থনৈতিক বৈষম্যটা আরও একটু বৃদ্ধি পেয়ে গেল। তাহলে আমাদের অর্থনৈতিক এই যে দুরবস্থা, এর জন্য সর্বাপেক্ষা অধিক দায়ী হচ্ছি আমরা নিজেরাই। আমাদের নিচু স্তরের প্রশাসন, নিচু স্তরের নেতা নেত্রী, এরাই। এছাড়া অশিক্ষা হচ্ছে আর একটা বড় কারণ। এবার দরিদ্রের যদি একটা সংজ্ঞা দিই, এবার বই অনুযায়ী একটা সংজ্ঞা দিতে হবে তোমাদের। জাস্ট আমি এতক্ষণ উদাহরণ দিয়ে বোঝালাম, এইবার বই অনুযায়ী একটা সংজ্ঞা দেব। বই অনুযায়ী সংজ্ঞা না দিলে হয় না। দেখো, দারিদ্র্য সম্পর্কে আমরা 2 ধরনের চিন্তা দেখতে পাই। প্রথমটা হচ্ছে নিম্নতম মান, আর একটা হচ্ছে আকাঙ্ক্ষিত মান। মোটামুটি নিম্নতম মানের ধারণাই আমরা ব্যবহার করি। এই যে একটা বললাম, এইটা হচ্ছে একটা লাইন, এর নিচে যারা আছে তারা হচ্ছে দরিদ্র, আর এর ওপরে যারা আছে তারা হচ্ছে দরিদ্র নয়, মধ্যবিত্ত বা বড়লোক। কথা হচ্ছে যেটা প্র্যাকটিক্যালি আমরা ফলো করি না, কেবলমাত্র এটা খাতায় কলমে থাকে। নিম্নতম মানে পৌঁছনোটাই হচ্ছে প্রথম এবং প্রধান সমস্যা, অর্থাৎ এখানে আমি পৌঁছতে পারি না। নিম্নতম মানে পৌঁছনোর পর তবেই আমরা কিন্তু আকাঙ্ক্ষিত মানের দিকে এগোতে পারবো। নানা হিসেবের সাহায্যে নিম্নতম মান পরিমাপ করার চেষ্টা করা হয়েছে। এই হিসেবগুলোর মূল কথা কি না? মূল কথা হচ্ছে বেঁচে থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কিছু পরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করতে হবে। যে সমস্ত দ্রব্য সামগ্রী ভোগ করে কোনো একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক 2250 ক্যালোরি পেতে পারে। দেখো, কোনো টাকা পয়সা নয় কিন্তু, ভালোভাবে বোঝো, 2250 ক্যালোরি। তুমি তোমার এলাকার কোনো একজন নেতাকে জিজ্ঞেস করবে, কোনো একজন প্রশাসককে জিজ্ঞেস করবে, মানে প্রশাসক মানে অবশ্যই ভিডিওকে জিজ্ঞেস করতে যেও না, মানে লোকাল যারা এমনি আছে তাদের বলবে যে অ্যাকচুয়াল বিপিএল যে করেছেন এটা মাথা পিছু আয় ফায় সব বুঝলাম, এটার বেসটা কি, কিসের ওপর ভিত্তি করে করা হয়েছে? বলবো কেন? তোমার আয় বেশি, তোমার ঘরে ঢালাই ছাদ আছে, তোমার জমি আছে, এই জন্য তোমাকে করা হচ্ছে না। বাট ফ্যাক্ট ইজ, ইউপিএসসি যদি জানতে চায়, পিএসসি যদি জানতে চায়, তোমাকে কি জানাতে হবে? 2250 ক্যালোরি, এইটি হচ্ছে এই নিম্নতম মান। এই পরিমাণ খাদ্য সামগ্রী বা অর্থনৈতিক রোজগার দিতে হবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে, যাতে সে 2250 ক্যালোরি প্রতিদিন ভোগ করতে পারে। এবার তুমি বলবে আমার ডায়াবেটিস আছে, আমাকে ডাক্তার 1200 ক্যালোরি বা 1400 ক্যালোরি ডায়েট নিতে বলেছে, সেটা প্রসঙ্গ আলাদা। এইবার দেখো, তাহলে কি? তাহলে আমরা এই পভার্টি লাইনের ইনকামটা কত ধরবো? কত টাকার ভিত্তিতে আমরা বিপিএল বা এপিএল বলবো? না, বাজার থেকে যে সমস্ত এই 2250 ক্যালোরি পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে যা টাকা লাগে, সেই অঙ্কই হচ্ছে সেই যে নিম্নতম অঙ্ক, সেটাকেই বলছি আমরা এই পভার্টি লাইনের নিম্নতম আয়। এইবার কি কি জিনিস কিনবো? তোমরা বলবে প্রোটিন যদি আমি বেশি কিনি তাহলে বেশি টাকা লাগবে, ফ্যাট যদি আমরা বেশি কিনি তাহলে বেশি টাকা লাগবে, কার্বোহাইড্রেট কিনবো কম টাকা লাগবে। বিষয়টা এরকম নয়। আমরা সেটারও একটা তালিকা তৈরি করা হয়েছে এবং সেটা পরবর্তীতে অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে কি?
টাকার অঙ্কে এই 2250 ক্যালোরি কিনতে বাজার থেকে, অর্থাৎ সেই সময়ের বাজার দর অনুযায়ী, যদি আজকের বাজার দর অনুযায়ী হয় তাহলে আজকের বাজার দর অনুযায়ী এই 2250 ক্যালোরি কিনতে যে টাকা লাগবে সেটাই হচ্ছে দারিদ্র্য সীমার সংজ্ঞা। যে সমস্ত ব্যক্তি এই 2250 ক্যালোরি ভোগ করতে পারে না তাদেরই আমরা বলবো দরিদ্র। আবার অন্যদিকে যারা এই পরিমাণ ভোগ ব্যয় করতে পারে তাদেরকে আমরা দারিদ্র্য সীমার উপরে আছে বলে ধরে নেব, অর্থাৎ এপিএল বলে ধরে নেব। এবার 1960-61 সালে এই টাকাটা ছিল 20 টাকা, মাসিক ভোগ ব্যয় হচ্ছে 20 টাকা, অর্থাৎ 20 টাকা হলে এক মাস প্রত্যেক দিন 2250 ক্যালোরি পাওয়া যেত। এখন সেটার পরিমাণটা পরিবর্তিত হয়েছে, তোমরা বুঝতেই পেরেছো। প্রতিদিন এটা একটা পরিবর্তনশীল অবস্থা, অর্থাৎ প্রতি বছর সরকার প্রতি আর্থিক বছরে এটার একটা পরিবর্তন ঘটায়। এইবার ভারতে দারিদ্রতার পরিমাপ করার জন্য বেশ কয়েকটা কমিটি গঠন করা হয়েছে, বেশ কয়েকটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব কার্যকরী হবে বেসিকটা বোঝার জন্য, এবং ভিডিওটা আর বড় না করে তাই আজকে এখানেই শেষ করছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, যদি কারো কোনো কোয়ারি থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্টে জানিও। তাদের জন্য সেই ডাউট, সেই কোয়ারি, সেগুলো বা সেই কোয়েশ্চেনের আনসার আমরা দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে। ভালো থেকো, সঙ্গে থেকো। আর হ্যাঁ, আজকের ভিডিওর পর একটা ছোট্ট কথা, যদি কারোর ব্যক্তিগত কোনো আঘাত লেগে থাকে তার জন্য আন্তরিকভাবে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু যদি আঘাত লেগে কেউ শুধরে যায় এবং যার ফলে সত্যি বিপিএলরা তাদের 2250 ক্যালোরি পেতে পারে এবং এই জায়গাগুলোয় নীতিবোধ তৈরি হয় কারো মধ্যে, সেটার জন্য আমার থেকে গর্বিত কেউ হবে না। ভালো থেকো, সঙ্গে থেকো। আশা করি তোমাদের মধ্যে নীতিবোধ তৈরি হবে, তোমরা অর্থনীতিটা বুঝতে পারবে এবং অর্থনৈতিক উন্নয়নের সাথী হবে। সফল হও। ধন্যবাদ।